গুড ইভিনিং। মানে আমি না প্রায় ভাবি যে ওই সময় যদি ব্যবসা করার সিদ্ধান্তটা না নিতাম, যদি চাকরিটাই করে যেতাম, তাহলে আমার হাল কী হতো। অ্যাকচুয়ালি আপনাদের হয়তো অনেকের মনে হবে যে চাকরি সম্বন্ধে এত নেগেটিভ কথা বলছি কেন। আমরা তো সবাই জানি যে পৃথিবীর ম্যাক্সিমাম মানে 80%-এর ওপর লোক চাকরি করে, তাই না? তো চাকরি সম্বন্ধে নেগেটিভ বলাটা ঠিক হবে না, কিন্তু আমার অভিজ্ঞতাটা বলবো। আমার মনে হয় আমি কেন ডিসিশনটা নিলাম, কারণ খুব একটা স্ট্রং রিজন না থাকলে তো বিজনেসটায় আসা যায় না, বা বিজনেসটা হয়ও না। আসা হয়তো যায় কিন্তু হয় না। তো আমার চাকরির কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ফার্মাসিউটিক্যালসে চাকরি করতাম। তো তার আগে তো চটিয়ে মানে তার আগে আমার জীবনটা এরকম ছিল যে আমি মানে ফুটবল খেলার সিজনে ফুটবল খেলতাম চটিয়ে, ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলতাম, এবং ক্রিকেট খুব ভালো খেলতাম, প্রচুর খেপ খেলতাম আর কি। হ্যাঁ, এ টিম ডাকছে, ও টিম ডাকছে, এরকম খেলতাম। তো একদম স্বাধীন জীবন। তো যখনই চাকরিতে জয়েন করলাম, কিছুদিনের মধ্যে বুঝে গেলাম ওই যে আমাদের একটা কমন টার্ম আছে না, বাঁধা গরু ছাড়া পাওয়া। আমার ঠিক উল্টোটা, ছাড়া গরু বাঁধা পাওয়া, ওই রকম হাল। পুরো ডিসিপ্লিন লাইফ। হ্যাঁ, এবং এমন একটা প্রফেশন, যে প্রফেশনে যেটা হয় যে পড়াশোনার সঙ্গে প্রফেশনের কোনো ম্যাচিং নেই। তো প্রথম দিন আমি যখন জবের জন্য বেরিয়েছি প্রথমে, তো আমার অভিজ্ঞতা এমন ছিল যে আমি বাড়িতে এসে আমার মাকে প্রথম বলেছি, আমার মার সঙ্গে সব কিছু শেয়ার হতো আমার। তো মাকে এসে বলেছি, মা কালকে থেকে আমি আর চাকরি করতে যাব না। মা বললো, কেন রে? আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, সেটার বিস্তারিত বলছি না। তো মা আমাকে খুব বোঝালো টেঝালো, একটু মনে জোর পেলাম। ঠিক আছে, আবার পরের দিন গেলাম। এইভাবে চলতে চলতে বিভিন্ন রকম, যেমন ধরুন আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জব, তো যেটা হতো মান্থ এন্ডের দিকে, ধরুন 25 এরকম সময়, একদম রেগুলার। এখানে তন্ময় আছে, অভিজ্ঞতা আছে। একটা জব প্রেশার, ট্রিমেন্ডাস প্রেশার, মানে ফোর্স সেলিং, একটা ডাম্পিং বিজনেস যেটাকে বলে, আমাদের টার্ম আর কি ওইখানকার। হ্যাঁ, মানে যেটা ন্যাচারাল নয়, যেটা প্রয়োজন নেই, সেইগুলোকে স্টক পয়েন্টে লোড করে দিতে হতো। এবং এত বিরক্তিকর ছিল সেগুলো যে একদিকে স্টকিস্টকে সামলাতে হচ্ছে, আরেকদিকে ম্যানেজমেন্টের লোককে সামলাতে হচ্ছে, মাঝখানে আমি। তো এইটা কেমন ছিল, মানে এইটা লাস্ট মানে ক্লোজিংয়ের সময়, মানে ক্লোজিং 30 বা 31 তারিখে ক্লোজিং হওয়ার কথা, কিন্তু সেটা শেষ হতে হতে 5-6 তারিখ হয়ে যেত। এবং আমার মনে আছে ওই টাইমটা বিশেষ করে, মানে আমি বাড়িতে গিয়ে ঘরের লাইট অফ করে চুপচাপ শুয়ে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না, এতটা বিরক্তিকর ছিল সেই সময়টা। ওই মোটামুটি মাসের 8-10 দিন টাইম এরম চলতো, এবং উপায়ও ছিল না। আর জব করতে করতেই আমি ভালো থাকা বা ভালো লাগা বলতে যেগুলো বুঝতাম, সেটা কিন্তু খুব সীমিত। আপনাদের হয়তো শুনে অনেকের হাসি পাবে। থাকার জন্য একটা মোটামুটি বাড়ি হলে চলবে, যেটা আমার বাবার দেওয়া ছিল, মানে বাবা থাকতেন সেই সময় আমাদের সঙ্গেই। এখন ভাইয়ের ওখানে থাকেন বিশেষ কোনো কারণে। তো ওইটা ছিল। খেতে খুব ভালোবাসতাম, মাছ খেতে খুব ভালোবাসতাম। আমার মনে হতো যে আমি যখন চাকরি করতাম না, আমার বাবা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, তো মার সঙ্গে মাঝে মাঝে আমার বাজার যাওয়ার সুযোগ হতো, আমার মাই বাজার টাজার করতো। তা আমি যেহেতু মাছ খেতে ভালোবাসতাম, মা অনেক কিছু কিনছে বাজারে, কিন্তু আমার মাছের দিকে লক্ষ্য থাকতো, এবং যেটা ইচ্ছে করতো অনেক সময় মা সেটা আনতে পারতো না। তা আমি মনে মনে ভাবতাম, যেদিন চাকরি করবো সেদিন বাজারে সব মাছ কিনে ফেলবো। তো প্রথমে চাকরির মায়না দিয়ে তাই হলো, কিন্তু কয়েকদিনের মধ্যে বোঝা গেল ট্যাকের অবস্থা কী। তো ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো প্ল্যানিং নেই। ভাগ্যিস বাবা কন্ট্রিবিউট করতো, নাহলে আমার যদি ওই রকম প্ল্যানিংয়ে বাজার হতো, তাহলে সংসার বেশি দিন চলতো না। তো তারপর ডিসিশন নিলাম যে ওইভাবে বাজারে যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পকেটে নিয়েই যেতে হবে। এবং তাতে যেটা হতো, যে মাছগুলো পছন্দ সেই মাছগুলো ঝুড়িতেই থাকতো অধিকাংশ সময়, আর যেগুলো খুব একটা পছন্দ করতাম না সেটা নিয়ে বাড়ি আসতাম। এটাই চলছিল, এইভাবে চলছে। এটাকে
আপনি হয়তো বলবেন। আর আরেকটা জিনিস হতো যেটা আমার মনে হতো যে কম্প্রোমাইজ বলতে আমরা তো এই বিজনেসে এসে আমি স্বপ্ন টপ্ন শুনেছি। স্বপ্নর মানে তো আমি বুঝলাম যে মানুষেরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, হ্যাঁ, জেগে স্বপ্ন দেখে, এরকম আমার ধারণাই ছিল না। এই বিজনেসে এসে প্রথম শুনেছি সেইভাবে। তো আমি ভাবতাম যে আমি চাকরি করে যেটা রোজগার করি তার সঙ্গে যদি 5-6 হাজার টাকা এক্সট্রা রোজগার হয় তাহলে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেইটাকে হয়তো ম্যানেজ করে নেওয়া যাবে, এইটুকু আমার ডিমান্ড ছিল। তো সেইটুকু ডিমান্ড ছিল বলে আমি চাকরিটাকে মেনটেন করে এমন কিছু কিছু ব্যবসা করা যায় সেগুলো শুরু করেছিলাম। কনভেনশনাল ব্যবসা পার্টনারশিপে শুরু করেছিলাম। আর তার তো বেসিক কন্ডিশন হচ্ছে সেখানে পয়সা লাগাতে হবে, সময় লাগাতে হবে। কিছু পয়সা লাগিয়েছিলাম কিন্তু সময় লাগাতে পারছি না। এরকম 3-4টে ব্যবসা করে সবটা ঝাড়, একটা পয়সাও দেখিনি, হতাশ হয়ে বসে রয়েছি। হ্যাঁ, আর ভাবছি এইটাই 60 বছর পর্যন্ত করতে হবে। হ্যাঁ, এখন আমার মনে পড়ে যে আমাদের সেল ক্লোজিং হয়ে যাওয়ার পরে একটা মিটিং হতো। সেই মিটিংটার উদ্দেশ্য আর কিছু ছিল না, পরের মাসে সেলের টার্গেট, এবং সেখানে বুক দূর করতো। আর মানে আমি কি করতাম বলুন তো, আমি কেন, আমার মতো আরও কয়েকজন করতো, যেটা মানে এনি হাউ টেনে টুনে ম্যানেজ করতো, অ্যাডজাস্ট করতো, এইভাবে চলছিল যে করে যেতে হবে, আর উপায় নেই। তার মধ্যে যারা খুব ভালো পারফর্মার নয় তাদের টেনশন আমি লক্ষ্য করতাম। হ্যাঁ, কি অবস্থা তাদের, যে একটু পরে তাকে নিয়ে চাটাচাটি শুরু হবে। হ্যাঁ, আর আমার টার্গেট ছিল সে ওই চাটাচাটিটার জায়গায় যেন আমি না থাকি, এটাই যেন আমার অ্যাচিভমেন্ট। তো এইভাবে চলবে। এবং আমি এটা বুঝতে পারছিলাম যে স্বাধীনতা তো ওটা আমি ওই আলোচনাতেই আনবো না, যেটা বুঝতে পারছিলাম যে আমার ভেতরের আসল মানুষটা যেটা যা চাইতো সেইটা পুরো হারিয়ে যাচ্ছে, একদম যেন অন্যরকম হয়ে যাচ্ছি। মুখে হাসি নেই, গম্ভীর হয়ে যাচ্ছি, কপালে বলি রেখা পড়ছে আস্তে আস্তে। এইগুলো মানে একটা বিরক্তিকর জীবন, কোনো কিছু যেতে যেন আনন্দ পাচ্ছি না। ঠিক এরকম সময় যেন একদম পুরো বয়েলড হয়ে রয়েছি, ঠিক এরকম একটা টাইমেই আমার কাছে এই বিজনেস অপরচুনিটিটা আসে। কাদের হাত ধরে জানেন? ইডিসি গোয়িং ডাবল, কিরিটিয়ান শাশ্বতী দাশগুপ্তের হাত ধরে। এবং খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, আমি তো প্ল্যানে শুনলাম অনেক কিছু। প্রথম সময় খুব ক্লোজ ছিলাম, যখন আমি 1:1 যেভাবে আমরা প্ল্যান শুনি সেভাবে যখন শুনেছিলাম একদম ক্লোজ ছিলাম। আমার প্রয়োজন ছিল না তা নয়, প্রয়োজন ছিল, কিন্তু যা শুনছিলাম তা বিশ্বাস হচ্ছিল না। তারপরে কি হলো, তারপরে আমাকে এমন একটা মিটিংয়ে নিয়ে যাওয়া হলো, আপলাইন প্রমোট করলো, প্রমোট ঠিক নয়, মানে এক প্রকার সুযোগ দিল না আর কি, মানে চলো, মানে যাবে বলে এরকম অফার নয়, চলো বলে নিয়ে চলে গেল। তো সেই মিটিংটা দেখার পরে আমার ধারণা বদলালো। প্রথম ভালো লেগেছিল মিটিংটাতে গিয়ে, যেটা আমি বলবো যে অ্যাসোসিয়েশন, আমি কিন্তু ব্যবসাটা যে বুঝেছি তা বলবো না, অ্যাসোসিয়েশনটা খুব ভালো লেগেছিল। লোক এক্সাইটেড ছিল, হাসছিল, মজা করছিল। আমার মনে হচ্ছিল না আমার এরকম একটা অ্যাসোসিয়েশন দরকার, না আমি পাগল হয়ে যাব। যে চাকরিটা করি তো পাগল হয়ে যাবো, এখানে এসে প্রাণ খুলে একটু হাসতে পারবো, মজা করতে পারবো, এটা আমার ভালো লাগার জায়গা। তো যখন শুরু করেছিলাম তখন আমাদের বিজনেস কিটের ভ্যালু ছিল 4,400 টাকা। তো তখন ধরে নিন যে এরকম একটা ফান ক্লাবের মেম্বার হওয়ার জন্য 4,400 টাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? তো 4,400 টাকা দিলাম, দেওয়ার পরে তারপরে ব্যবসাটাকে নিয়ে যখন বুঝেছি, তখন বুঝেছি মানে এইটুকু বুঝেছি, ব্যবসাটা শুনেছি 2-3বার, শোনার পরে এইটুকু বুঝেছি যে এই ব্যবসাটাকে বিল্ড করতে গেলে মানুষকে অফার করতে হবে, বিজনেসটা একটা অর্গানাইজেশন বিল্ড করতে হবে। এইটা আমার কম নয়, আমার দ্বারা ইম্পসিবল। তখন আমার মনে মনে একটা জিনিস কাজ করছে। প্রথম আমার টার্গেট ছিল 90 দিনের মধ্যে কিট সারেন্ডার করলে ওই 4400 টাকাটা মানে এক কথা ভোগে যাবে না, ওটা রিটার্ন পাওয়ার স্কোপ ছিল। তা আমি প্ল্যান করছিলাম যে কি করে মানে করি। আর মানে যাদের নাম বললাম আপলাইন, তারা তো শুধু আপলাইন নয়, তারা আবার আমার শ্বশুরবাড়ির আত্মীয়। সেই জন্য শ্বশুরবাড়িতে একটা মান সম্মানেরও ব্যাপার আছে তো জামাইয়ের, তাই না? যে জামাইয়ের পকেটে 4400 টাকাও নেই, হ্যাঁ, বা এইটার এত ব্যথা হচ্ছে। তো প্ল্যান করছিলাম কীভাবে আমি কিটটাকে সারেন্ডার করি, কিন্তু স্কোপ দিচ্ছে না। তার জন্যই তো ইট ইজ গোয়িং ডাবল,
স্কোপ পাচ্ছি না কিছুতেই কিটটা সারেন্ডার করার। তো এই করতে করতে 90 দিন পার হয়ে গেছে, তখন তো প্ল্যান চেঞ্জ করতে হবে। তখন আমি চেষ্টা করলাম যে কিটটা যখন ইনভেস্ট হয়েই গেল, তাহলে 4400 টাকা কীভাবে তোলা যায় সেটা প্ল্যান করতে শুরু করলাম। তো আপলাইন কিছু কিছু আমাদের জন্য প্রোগ্রাম করতো, প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করতো, বিজনেস প্ল্যান দেখাচ্ছে, সেখান থেকে কিছু বিজনেস আসছে, কিন্তু তার রিটার্ন এত মিনিমাম 150-200 এরকম, মানে আমি তো মানে চুল পেকে যাবে 4400 টাকা তুলতে, হ্যাঁ এরকম অবস্থা। তো কিন্তু ওইটাই আমার লক্ষ্য, ওইটাই কিন্তু আমাকে মানে আমার প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর কিন্তু ওইটাই, যে 4400 টাকাটা তুলে ফেলতে হবে। 4400 টাকা তুলে ফেলতে পারলি রিল্যাক্সড, হ্যাঁ বেঁচে গেলাম, এরকম একটা জায়গা। তা দেখুন আমি কেন এই কথাগুলো বলছি, ওই ছোট ছোট কারণগুলোই কিন্তু আমাকে ব্যবসায় টিকিয়ে রেখেছিল। মানে আমার ওই 4400 টাকা তুলে ফেলার ইচ্ছেটা আমাকে কি করেছিল, টিকিয়ে রেখেছিল, তাই না? একটু একটু কাজ করার ছিল, কিছুই বুঝিনি, বোঝার চেষ্টাও করছি না। তো এরকম চলছে। তো আমাকে আপলাইন, এর আগেও আমার মুখে এই গল্প শুনে থাকবেন আপনারা, খুব মজার ব্যাপার যে আপলাইন বুঝতো তো যে আমি কীরকম যন্ত্র, তো আমাকে তো মাথায় ঢোকাতে হবে ব্যবসাটা, যাতে আমি ব্যবসাটা নিজের থেকে বিল্ড করতে চাই। তার জন্য আপলাইন আমাকে খুব চাপ দিত না, যেটা বলতো যে আমি আমার যেন বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয় সেই চেষ্টাটা করতো, বারবার ফাংশন প্রমোট করতো। তো ফাংশন প্রমোট করতো এবং ফাংশন যাওয়ার ইচ্ছে দেখাতাম না কোনো সময়, সবসময় ক্লোজ থাকতাম, সবসময় মনে করতাম এটা আমার কাছে আবার ফাংশন যাওয়া মানে একটা রেজিস্ট্রেশন, পকেট থেকে কিছু পয়সা বেরোনো, যেতে কিছু পয়সা খরচা, কিছু সময় খরচা, এই জন্য আমি সবসময় ডিফেন্সিভ থাকতাম। তো আপলাইন বারবার বলতো, এবং আপলাইনকে আমি সবসময় বলতাম সেলস অ্যান্ড মার্কেটিংয়ে একটা জিনিস খুব কমন ছিল যে আমার সেল ক্লোজ মিটিং, 1 তারিখেও সেল ক্লোজ মিটিং, 5 তারিখেও সেল ক্লোজ মিটিং, 15 তারিখেও সেল ক্লোজ, 20 তারিখেও সেল ক্লোজ, 30 তারিখেও সেল ক্লোজ, সব সময় ওটাই আমার অজুহাত, ওটাই আমার ঢাল ছিল, আপলাইনকে বলবো সেল ক্লোজ। তো আপলাইনও তখন না, আপলাইন এটাই শুনছে, প্রথম আপলাইন সেটাই বিশ্বাস করেছে যে ফাংশন যেগুলো বলে সে তো মাঝে মাঝে, এখনকার মতো তো এত ফাংশন হয় না, তখন ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডও এত মানে পাওয়ারফুল হয়নি, আমাদের বেঙ্গলে এত ফাংশন ওরা করতো না। তো এরকম চলছে। তো আপলাইন দেখলো যে আমার প্রফেশনের একজন ভদ্রলোক এই ব্যবসায় আছে, তার সঙ্গে কথা বললো যে আচ্ছা দাদা আপনি তো এই প্রফেশনে আছেন, আপনাদের সেল ক্লোজ মিটিং মাসে কবার হয়? তো আমি নাম বলছি না, আমাকে নামটাও বলেছিল, তার কাছে শুনেছিল যে কেন একবারই হয়, কীরকম সময় হয়, বলে মাসের শেষে হয়, বড় জোর হয়তো পরের মাসের 1-2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এরকম হয়। তা আমাকে ফোন করে বললো যে তুমি কি সত্যি ব্যবসাটা করতে চাও? হ্যাঁ, তো এরকম অজুহাত দাও কেন, সেল ক্লোজ মিটিং। আর আমার তখন একটা কিরম ছিল বলুন তো, যে আমি সহসা কথা বলতাম না। আপলাইন ফোন করলে আমি জানতাম, আমি সবসময় চেষ্টা করতাম যে আমি যত কম কথা বলবো তাহলে আপলাইন তত কম কথা বলবে আমাকে। হ্যাঁ, আমি যদি কিছু বলি তাহলে ওটা একটু বাড়বে, হ্যাঁ এটা আমার পলিসি ছিল। তো এইভাবে চলছে আর কি, এইভাবে চলছে। তো একদিন আমাকে আমার আপলাইন বললো যে তোমার বাড়িতে প্ল্যান দেখাবো, কিছু মানুষকে ইনভাইট করো। তো ইনভাইটে তো মাথামুন্ডু কিছু জানি না, ভুল যথারীতি হয়েছে, সেরকমভাবে লোক আসেনি। তো আপলাইন বললো ঠিক আছে তোমার সঙ্গে গল্প করবো, তোমার সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করলো, টেকনিকগুলোকে বোঝাতে চেষ্টা করলো যে কীভাবে আমি মানুষকে বলবো। ওটা তো আমার কাছে বিরাট ব্যথা, আমার সবসময় মনে হচ্ছে যে মানুষকে বলবো মানে আমার ইন্টারেস্টেই বলবো আর সে গুটিয়ে যাবে, কারণ আমার তো বিজনেস আন্ডারস্ট্যান্ডিং নেই। আমি সবসময় ভাবছি যে এটা বোধহয় মানুষের কাছ থেকে কিছু নেওয়া, জোর করে নেওয়া। তো আপলাইন মানে এটা আমাকে বারবার বোঝাতে চেষ্টা করছে যে এটা তুমি বোঝো যে আজকে যদি তুমি বিজনেসটায় সাকসেসফুল হও তাহলে আমি কিন্তু আমার লাভ তোমার জন্য, তোমার দিক থেকে আমার বিজনেস বাড়বে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে তোমার বিজনেসটাতে তোমাকে সাকসেসফুল করা, তোমাকে গ্রো করা। হ্যাঁ, তো সিমিলারলি তুমি যাকে এটা অফার করবে সেম জিনিস। তো যেমন আমি এখানে একজনের কথা বলবো যে আমার ধরুন এরকম অভিজ্ঞতা বারবার হয়েছে যে ওইভাবে ক্যালকুলেশন করে কোনো সময় হয় না যে আমি যাকে ভাবছি খুব প্ল্যান করে এদেরকে বলবো, এদের ডেফিনেটলি প্রয়োজন আছে, এরা আমার সঙ্গে জয়েন করে যাবে, একদম সিম্পল ক্যালকুলেশন। এটা সবসময় মনে হতো আমার, এখনও মনে আছে যে
তখন ব্যবসাটা একটু করছি, মানে আমি একটু অ্যাক্টিভ কাজ করছি, সিরিয়াস হয়েছে। তো স্বপন এখানে বসে আছে, স্বপন আমাকে বললো যে অসীমদা আমাদের টিমে না, তখন স্বপন সবে জয়েন করেছে। তো স্বপন আমাকে বললো যে অসীমদা আপনি চাপাডাঙ্গা যাবেন আমার সঙ্গে একদিন? হ্যাঁ যাবো। তা বলো ওখানে একজন স্কুল টিচার জয়েন করেছে, খুব তেঁদুর, হ্যাঁ প্রোডাক্ট ইউজ করে, কিন্তু কিছুতেই না। আর আমি তার থেকে জুনিয়র, আমরা একই পাড়ার লোক ছিলাম বলে আমাকে পাত্তা দেয় না, আমি তার থেকে জুনিয়র, আর প্রফেশন কি হাই স্কুল টিচার। তা আপনি যাবেন? চল একদিন যাই। তা আমি যাব, আমাকে হেভি প্রমোট করেছে। তো আমি গেছি, যাওয়ার পরে গিয়ে দেখলাম যে সেই ভদ্রলোক স্কুল থেকে এসছে, সেটা লুঙ্গি পরে খাটের মতো বসে রয়েছে খালি গায়ে, মানে তার কোনো মেন্টাল প্রিপারেশনই নেই। আমরা আসবো, আমি কে কী কারণে আসছে সব পাত্তাই দেয় না, কিন্তু সে প্রোডাক্ট ইউজ করতো এটুকু জানতাম। তারপরে আমাদের দেখি ফট করে উঠে পড়ে একটা স্যান্ডো গেঞ্জি পরলো, হ্যাঁ। তো স্যান্ডো পঞ্জি করে একটা বাটিতে মুড়ি খাচ্ছে, পাতাই দিচ্ছে না। আমরা কথা বলছি, পাতা দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ কথা বলতে বলতে একটু আমাদের পজিটিভ অ্যাটিটিউড, এই সব কিছু, তারপরে স্বপন নয় আমাকে একটু অনার করছে, এই করতে করতে সে একটু মোটিভেটেড হলো। তারপরে বললো যে ঠিক আছে, আমাদের একজন টিচার আছেন আমাদের স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হ্যাঁ তাকে আমি বলেছি, সে নিজেই কিছু করে না, তাকে সে বলেছে তার কি হতে পারে, তো তার সঙ্গে কথা বলবেন। মানে ওই কথা বলতে বলতে একটু মোটিভেটেড হলো। তো বললো যে কথা বলা যেতে পারে। তা বলো চলো তাহলে নিয়ে যাই। উঠলো, উঠে বাইকে করে তার বাড়িতে নিয়ে চলে গেল, তাকে কিছু বলা নেই কওয়া নেই, চললাম। গিয়ে ঢুকে তাদের বাড়িতে কথা বললাম, সেই ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে মিলে, সে শুনবেই না। তারপরে যাই হোক করতে বসে কিছু দেখালাম, প্রোডাক্ট দেখালাম, প্ল্যান দেখালাম, এই করতে করতে তারপরে সকলের নিশ্চয়ই মনে আছে সে স্পন্সর হবে বলে কথা দিল, মানে কিছুতেই হবে না। সে অনেক কিছু আমাদের ফলো হবে যে টেকনিক সেই সব কাজে লাগিয়ে সে বললো ইয়েস ঠিক আছে, আমি অমুক দিন একটা ডেট থাকবে, তো সেই ডেটটা নিলাম যে অমুক দিন জয়েন করবো। তারপরে সে জয়েন করেছিল। এই জয়েন করানোর ব্যাপারটাতে ও একটু মোটিভেটেড হলো, ওই ব্যবসাটাতে একটু সিরিয়াস হলো। তা আমি এটা কেন বলতে চাইছি যে আমরা সবসময় প্ল্যান করে আনতে পারবো না, আমার ক্ষেত্রেও হয়নি, আমিও শুরুতে যেরকম ছিলাম, তারপর আমার দ্বারা ব্যবসাটা হয়েছে। ওই ভদ্রলোক কিন্তু এখন তার 2টো প্ল্যাটিনাম লেগ এবং 2টো লেগই এবছরে ফাউন্ডার প্ল্যাটিনাম যাচ্ছে, কিন্তু শুরুটা মেলানো যায় না। আপনি যদি শুরুটা ভাবেন একদম মোস্ট ক্যাজুয়াল ছিল। তখন অনেক সময় হয় না যে আমরা এরকম ভাবি যে মানুষ কোথায় পাবো, তো মানুষ কোথায় পাবো, মানুষের বড় অভাব। আমি যদি ভাবি এইভাবে যে আমার সঙ্গে যারা ব্যবসা করেছে সিরিয়াসলি, তাদের মধ্যে আত্মীয়দের মধ্যে 2জন করেছে, এবং এই 2জন এখন ব্যবসায় নেই। না, 2জন ব্যবসায় নেই বললে ভুল হবে, একজন ব্যবসায় নেই, ও কয়েকদিন টিকে ছিল তারপরেই হাওয়ায় গেছে। আরেকজন টিকে ছিল, কিন্তু সে এখন এই প্রোডাক্টটা ইউজ করে। এই হচ্ছে আত্মীয়র মধ্যে 2জন। আর 2জন বন্ধু করেছিল, তারা একজন একটু বেশি দিন টিকে ছিল, আরেকজন কিছুদিন টিকে ছিল। তো তার মধ্যে একজন তো অনেক আগেই হারিয়ে গেছে, আরেকজন এখন পিসি হয়ে গেছে। হ্যাঁ, তার চেনা জানার মধ্যে যদি বলেন তাহলে কিন্তু ব্যবসাতে সেভাবে আসেনি লোকজন। তাহলে এলো কী করে? এই আমাদের যে এডুকেশন সিস্টেম বারবার যেটা বলছে মানুষের সঙ্গে আলাপ করো, হ্যাঁ এইগুলো ফলো করেছি। করতে করতে সবসময় যে ডিরেক্ট যে এসছে তা নাও হতে পারে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দেবো যে এরকম ঘটনা বা বহুবার ঘটেছে, আপনাদের ক্ষেত্রে ঘটে। সেটা হচ্ছে আপনি হয়তো বাইরে থেকে মনে করছেন এ একদম আমাদের ব্যবসার জন্য আইডিয়াল, একে বললেই এ জয়েন করুন, খুব ডাইনামিক মনে হয় বাইরে থেকে। কিন্তু সে আপনার ব্যবসাটা শুনলো, শুনে তার রিয়াকশান দেখে আপনি বুঝতে পারলেন সে তার ব্যবসাটা করার কোনো আগ্রহ নেই। হতেই পারে তার ম্যাচ করেনি কোনোভাবে, বা এরকম হতে পারে যে সে হয়তো এখনও পর্যন্ত ব্যবসা মানে এই ব্যবসা বলে নয়, যে কোনো এক্সট্রা ইনকামের ব্যাপারে এখনও মেন্টালি প্রিপেয়ার নয়, হতে পারে তো এরকম, তাহলে সে করবে না। আমরা হয়তো কী করি, আমাদের এক্সপেকটেশনটা এত বাড়িয়ে ফেলি তাকে নিয়ে, অনেক সময় রিলেশনও নষ্ট হয়ে যায় যে আমি ব্যবসাটা করেছি তাকে করতেই হবে। আমার ভাইও তো ব্যবসা করেনি, তা ভাইয়ের সঙ্গে আমার রিলেশন খারাপ হয়েছে? রিলেশন খারাপ হয়নি। তো এরকম ঘটনা ঘটে। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে ব্যবসাটা যখনই বলেছি সে একদম প্রিপেয়ার, রেডি,
স্বপনের ক্ষেত্রেই বলছি, স্বপনকে যখন বিকাশ বিজনেসটা অফার করে, বিকাশ কিন্তু স্বপনকে ঠিক ওইভাবে অফার করে না। বিকাশের সঙ্গে স্বপনের রাস্তায় দেখা হয়েছিল, আচমকা দেখা হয়েছিল। একই প্রফেশনের বিকাশের স্কুল টিচার, স্বপন স্কুল টিচার, রাস্তায় দেখা হওয়াতে বিকাশের মনে হচ্ছে স্বপনকে বলি তো ভাবিনি, কিন্তু হঠাৎ করে দেখে মনে হচ্ছে রাস্তায় বলেছি স্বপন তৈরি, মানে একদম বয়েল হয়ে রয়েছে। হঠাৎ করে বলছে আমার যদি 2000 টাকা রোজগার আমি করবো, হেল্প করবে তো, আমাকে হেল্প করবে তো। এটা একটা পয়েন্ট, হেল্প করবে তো। হেল্পের মানে কিন্তু আমরা আলাদা করি, মানে হেল্প বলতে আমরা বুঝি যে আমি ব্যবসাটা করতে চাই, আমি এখান থেকে যা যা অফার করে সব পেতে চাই, আমি বিজনেসে জয়েন করব, আর আমার আপলাইন আমার ব্যবসাটাকে বিল্ড করে দেবে। আমার আপলাইন প্রথমেই সহজভাবে কড়াকড়িভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছিল, সেটা কি, তোমার ব্যবসাটা আমি চাইলেও বিল্ড করে দিতে পারবো না, তোমাকে সাকসেসফুল বানাতে পারবো না, তোমার ব্যবসাটা তোমাকেই করতে হবে। আমি শুধু তোমাকে কি করতে পারি, তোমাকে সঠিক পথে চালনা করতে পারি, গাইড করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু প্রথম থেকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল। এবং অনেক সময় আমরা এই ভুলটাও করি যে আমরা কোনো মানুষকে জয়েন করিয়ে এত বেশি সময় কোলে তুলে রাখি যে তাকে মানে বয়স হয়ে গেছে কিন্তু হাঁটতে শিখছে না, হ্যাঁ, গোবদারি গজিয়ে গেছে কিন্তু হাঁটতে শিখছে না, এবং সেটা কিন্তু আমাদেরই দোষ, আমরা এইভাবেও পারবে না বোধহয়, সেই জন্য কোল থেকে নামাই না। এবং তাতে কি হয়, ওর মধ্যে হয়তো অনেক পোটেনশিয়াল আছে, সেইটা কাজে লাগাচ্ছে না। আমার আপলাইন কিন্তু এইদিকে যথেষ্ট স্মার্ট, প্রথমেই বলে দিয়েছে, দুটো প্ল্যান দেখিয়েছে, তেলকে বলেছে আমাকে, আমার আপলাইন ক্রেডিট দাশগুপ্ত নৈহাটিতে আমার একটা প্রোগ্রাম 2-3 বার গেছে, যাওয়ার পরে ফট করে আমাকে দুপুরবেলা বলছে, অসীম আমি আজকে অফিস থেকে ছুটি পাচ্ছি না, আজকের প্ল্যানটা তুমি দেখাও। নাও ঠালা, যাই হোক যে কোনোভাবে সেই গল্প বলেছি, ম্যানেজ করেছিলাম, কিন্তু বুঝে গেছিলাম এই আপলাইন করা আপলাইন ভরসা করা যাবে না। হ্যাঁ, তারপরে নিজেই প্ল্যান দেখাতে শিখলাম। তো প্ল্যান দেখানো শেখার পরে যেটা মনে হলো, কয়েকটা প্ল্যান করার পরে মনে হলো কনফিডেন্স বেড়ে গেল, যেটার উপর ভয় ছিল সেই কনফিডেন্সটা বেড়ে গেল, এবং আমি তখন প্ল্যান দেখাতে আনন্দ পাচ্ছি। যেটার উপর ভয় ছিল, মানে আমার আনন্দ লাগার কারণ হচ্ছে আমি প্ল্যান দেখাচ্ছি, আর আমার উল্টো দিকে 1 জন কি 2 জন কি 3 জন কি 5 জন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সেই প্ল্যানটা শুনছে, মানে আমার কথা শুনছে, এইটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। এতক্ষণ ধরে তো কারোর সঙ্গে আর জীবনে কথা বলিনি, তাহলে মানে বেশ একটু ওয়েটই মনে হচ্ছে নিজেকে। এখানে আপলাইনের একটা গল্প শেয়ার করবো, খুব সেই গল্পটা আমাকে খুব মোটিভেট করেছিল। এক রাজার পোষা পাখি, সে উঠতে পারতো না, ঠিক আছে, তো রাজা বিভিন্নভাবে তাকে ওড়ানোর চেষ্টা করে, এবং বিভিন্ন মানুষকে অফার করে যে তোমরা চেষ্টা করে দেখো যে পাখিটাকে ওড়ানো যায় নাকি। তারাও চেষ্টা করেছে, একদম কোনো কিছুতে রেজাল্ট আসেনি। তারপর একটা বাচ্চা ছেলে, সে এসে রাজাকে বললো যে রাজামশাই আমি পাখিকে ওড়াতে পারবো। তো বললো পারবি, ঠিক আছে চেষ্টা করো। তো পাখি নিয়ে ছেলেটা চলে গেল। এই কিছুক্ষণ পরে, মিনিট 10 পরে ঘুরে এসে বললো রাজামশাই দেখুন ওই যে আপনার পাখি উঠছে। তো হ্যাঁ খুব ভালো, তো কী করে করলে তুমি? বলো সিম্পল কাজ, পাখিটাকে যেই ছেড়ে দিলাম একটা ডালে গিয়ে বসলো, ডালটার কমফোর্ট জোন, আমি ডালটা কেটে দিলাম, ওর সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে গিয়ে আরেকটা ডালে বসলো, আমি আবার কেটে দিলাম, ওখান থেকে উড়ে গিয়ে আরেকটা ডালে বসলো, সেটা কেটে দিলাম। এরকম করে পরপর কাটতে কাটতে ও দেখলো ডাল আমার জন্য আর কমফোর্ট জোন নয় এখন। ও তখন দেখলো যে বাধ্য হয়ে আমাকে উঠতে হবে, তাই উঠলো। তো আমাদের কিন্তু ওই নিজের তৈরি করা কমফোর্ট জোন আছে, হ্যাঁ। তো সেই জন্য আমি এই গল্পটা শেয়ার করলাম আপনাদের, যে কমফোর্ট জোন থেকে নিজেকে বেরোতে হবে। কারণ আমি যেটা চাই সেটা যদি আমাকে পেতে হয়, তাহলে আমি যেগুলো করছিলাম আগে সেগুলোই যদি করে যাই, তাহলে কিন্তু আমি যেটা চাইছি সেটা কোনোদিন মিলবে না। আমাকে একটু চেঞ্জ করতে হবে, তাই না, শিডিউলে চেঞ্জ করতে হবে। আমার মনে আছে যে আমি শুরুর দিকে আমার আপলাইনকে এরকম বলতাম যে আপলাইন আমি কি করে, মানে আমার সময় কোথায়, আমি তো মানে ওই যে বলছি কিছুটা ভান আছে, সময় হয়তো ছিল, কিন্তু আমি বারবার বলতাম যে আমার সময় নেই, কারণ আমার তো মাইন্ডসেট নেই, বিজনেসটা করব মাইন্ডসেট নেই, হ্যাঁ, কেন করব তখনও খুঁজে পাইনি, শুরুর দিকের কথা বলছি। তো আপলাইনকে বলতাম আমার সময় নেই। তো আপলাইন বলছে দেখো তুমি যদি করতে চাও সময় তো তোমাকেই বের করতে হবে, সময় তো আমি তোমাকে কালেকশন করে দিতে পারবো না, তোমারই সময় তোমাকে বের করতে হবে। কিভাবে তুমি তোমার শিডিউল থেকে সময় বের করবে। এখানে আপলাইন আমাকে একটা গল্প শেয়ার করেছিল, বলছিল, মানে গল্প বলতে একটা এক্সাম্পল দিয়েছিল এইভাবে, যে বলছিল ধরো এইভাবে ধরো তুমি নর্থ বেঙ্গল বেড়াতে যাবে,
কোনো রিলেটিভের বাড়িতে বেড়াতে যাবে, 4-5 দিনের জন্য বেড়াতে যাবে, তো তুমি লাগেজ গুছিয়ে ফেলেছো একদম সব সেট। হঠাৎ করে ওখান থেকে বললো, শোনো না, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, হ্যাঁ, তো তুমি কিছু ঠান্ডার পোশাক নিয়েছো? তাই আমি বললাম, না সেভাবে তো প্রিপেয়ার হয়নি। তাহলে এগুলো কিন্তু মাথায় নিয়ে এসো। আমি তখন কী করেছি, লাগেজ গুছিয়ে ফেলেছি। তখন কী করলাম, তখন আমি ওই লাগেজেই থেকে কিছু জামা কাপড় সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে ঠান্ডায় কাজে লাগবে এরকম কিছু পোশাক অ্যাড করে নিলাম। তার মানে কী করলাম, আমি অ্যাডজাস্ট করলাম, তো ওইটুকু জায়গার মধ্যে তো অ্যাডজাস্ট করলাম যেটা আমার দরকার। তো আপনার এটাই বোঝালো যে দেখো তোমার সময় আছে, 24 ঘন্টা সবার সময়, আমারও 24 ঘন্টা। পৃথিবীতে যে খুব সাকসেসফুল, যে মোস্ট বিজিয়েস্ট পারসন, ভারতের প্রধানমন্ত্রী, সবার কিন্তু 24 ঘন্টা, তার মধ্যে থেকেই সে কাজ করে। তোমাকে দেখতে হবে তোমার 24 ঘন্টার মধ্যে এরকম কি কি টাইম আছে যেটা কোনো কাজে লাগে না, যার কোনো ফিউচার নেই, নন প্রোডাক্টিভ, ঠিক আছে, যেখানে থেকে কিছু আসবে না রিটার্ন, সেইটাকে বের করো ওখান থেকে। সেইটাকে বেরোলে তাহলে কি আসবে, আমি সেইখানে ব্যবসাটাকে দিতে পারবো। তো আমার তখন মনে হয়েছিল যে আমার একটা চাকরি করতে করতে একটা পছন্দের জায়গা ছিল, সেটা হচ্ছে ক্লাবে যাওয়া। সেই তখন খুঁজে পেলাম যে ক্লাবে যাওয়াটাই আমার, যাওয়ার টাইমটাই আমার নন প্রোডাক্টিভ। আর তো সারাদিনে আমার সময় নেই, ওই টাইমটার থেকে বেরোতে হবে। কিন্তু নেশা, ওই যে কমফর্ট জোন, সেই জন্য গল্পটা বললাম যে ওইটা আমার কমফর্ট জোন ছিল। ওখান থেকেও আমি নিজেকে মানে ডিসিশন নিলাম যে আমাকে এখান থেকে বের করতে হবে। কখন, ওই ইচ্ছে, তখনও যে বুঝেছি তা না, একটা ইচ্ছে যে কিছু করতে হবে আমাকে। তো ক্লাব থেকে সময় বের করলাম। এবার এইভাবে চলছে, আরও বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে, ব্যবসা একটু একটু করে বুঝতে পারছি। তো ব্যবসায় যেটা বুঝতে পারলাম যে এই ব্যবসাটা কিন্তু অনেক সময় হয় না, যেরকম আমরা মানুষকে স্পন্সর করছি, আমাদের টিমেও হচ্ছে এরকম, অনেকেই এরকম অভিজ্ঞতা আছে, আমরা স্পন্সর করছি। আমি দেখেছি আমার টিমেও আছে এরকম, প্রচুর স্পন্সর করছে। হয়তো আপলাইনরা, আমরা যেমন 101 বলি, প্রতি মাসে 101 কেন 102 হচ্ছে, 103 করছে, স্পন্সর হচ্ছে, কিন্তু তার গ্রুপ ভলিউম চেঞ্জ হচ্ছে না। পার্সোনাল কমিটমেন্টও আছে, 100 পিবি মিনিমাম করে, কিন্তু গ্রুপ ভলিউমে কিন্তু সেরকম এফেক্ট নেই। তো এটা কেন, এর পেছনে কারণ যেটা আপলাইনের কাছে আমি শিখেছিলাম যে এই ব্যবসায় শুধু মানুষ আনলে আর নিজে 100 পয়েন্টস করলেই ব্যবসাটার কিন্তু ভলিউম বা টার্গেটের জায়গায় পৌঁছতে পারবো না। এই ব্যবসাটা হচ্ছে মানুষকে বিল্ড করতে হবে, তাই না? আমরা কি করি, বিজনেস বিল্ডার বিল্ড করি। যদি বলে যে ব্যবসাটা কিসের, তাহলে বিজনেস বিল্ডার বিল্ড করার ব্যবসা। তো বিজনেস বিল্ডার যদি বিল্ড করতে হয় আমাদের, তাহলে কী করতে হবে, নিজেকে ফার্স্ট আগে বিল্ড করতে হবে। সেই বিল্ড করাটা মানে কী করে বিল্ড করব, কতগুলো বেসিক জিনিস আমাকে শিখিয়েছিল যে ব্যবসাটাকে যদি বিল্ড করতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যান দেখাতে শিখতে হবে। ফার্স্ট কাজ কি, তাই না? আমাকে তো অর্গানাইজেশন বানাতে হবে, তাহলে আমার প্রথম কাজ কি, আমাকে প্ল্যান দেখানো শিখতে হবে। এই প্ল্যান দেখানো শেখার ক্ষেত্রে বারবার আপলাইন আমাকে যেটা গাইড করেছে যে কত ভালো প্ল্যান দেখাচ্ছ, আমি কি দেখাচ্ছি বা আরও একজন বড় মাপের লিডার কি দেখাচ্ছে দেখতে যাবে না, তুমি প্ল্যানটা বোঝো, তোমার মতো করে তোমার ভাষায় বলো, সেটাই হবে। কেন হবে, ওই আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে রেডি হয়ে গেছে, বয়েল হয়ে গেছে, সে অল্পতেই রাজি হয়ে যাবে। তার জন্য যে বললো না যে বিকাশের গল্পটা বললাম, যে একবার অফার করাতে ও রাজি হয়ে গেছে। তো অত কিছু ব্যাপার নেই। আর যে করবে না, যত ভালোই প্ল্যান দেখাই না কেন, তার তখনও সময় হয়নি, সে হয়তো করবে না। তো এইটা প্রথমে মাথায় ঢুকিয়েছিল যে প্ল্যান দেখাতে হবে। দ্বিতীয় যে কাজটা হবে, আমার আপনাদের সবার অভিজ্ঞতা আছে, আমাদের কোম্পানির প্রোডাক্টের দু রকম পরিচয় আছে। একটা পরিচয় আছে যে বেস্ট প্রোডাক্ট, সে ইউজ করুক, ইউজ করে তার অভিজ্ঞতা থেকেই বলুক, আর ইউজ না করেই হোক, মানুষের মুখ থেকে শুনুক, এইভাবে সে জানে বেস্ট প্রোডাক্ট। আর আরেকটা পার্ট হচ্ছে খুব দামি প্রোডাক্ট, তাই তো? আপনারা একমত তো আমার সঙ্গে? দামি প্রোডাক্ট, তার মানে এই দামি ব্যাপারটা চট করে কিন্তু মাথা থেকে বেরোয় না। তো আমি আমার টিমকেও সেইভাবেই গাইড করি এখন, যে যখন আমরা কোনো প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্ট তো আমি ধরে নিচ্ছি হয় সে জানে ভালো প্রোডাক্ট, হয় সে ইউজ করে জানে, হয় কারোর মুখ থেকে শুনেছে, তো আরেকবার দেখলো। আমি হয়তো একটা ডেমো দেখালাম, একটা দুটো তিনটে প্রোডাক্টের ডেমো দেখালাম, সে ডেমো দেখে সত্যি সত্যি বুঝলো সত্যিই প্রোডাক্টটা অসাধারণ। এইভাবে হয়তো কোনো দিন দেখিনি, আজকে আরও ক্লিয়ার হলো, ঠিক আছে? কিন্তু মাথায় কি থেকে গেল, দামটা থেকে গেল, তাই না? তাহলে দামটাকে কিন্তু সরাতে হবে। যত ভালো প্রোডাক্টই হোক না কেন, যদি আমার পকেটের সঙ্গে ম্যাচ না করে,
সামান্য এদিক ওদিক হলে ম্যাচ করে যাবে, কিন্তু অনেকটা যদি তফাৎ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ ওখানে ক্লোজ হয়ে থাকবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি প্ল্যান দেখালাম, ভালো ডেমো দেখালাম, এফেক্টিভ ডেমো দেখালাম, সেখানে সব বুঝলো, সে প্রোডাক্ট ভালো বুঝলো, কিন্তু দাম বেশি। জয় বলেন আপনাদের প্রোডাক্ট খুব ভালো কিন্তু দামটা বড্ড বেশি, ও কিন্তু ওইখানেই ক্লোজ হয়ে থাকবে। তো সেই জন্য আমি আমার গ্রুপকে এইটাই বলি যে একজন মানুষ যখন ডেমো দেখার পরে সে হয়তো ফার্স্ট পারচেস প্রোডাক্ট অফার নিয়ে জয়েন করছে, খুব মানে ভালোভাবে নজর রাখতে হবে যে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা প্রোডাক্টটা ঠিকভাবে ইউজ করছে কিনা। তাহলে আমরা যদি এরকমভাবে টার্গেট করি যে যাকে স্পন্সর করব, বা আমাদের গ্রুপকেও যদি এইভাবে গাইড করি, যাকে স্পন্সর করব আমাদের খুব তাড়াহুড়ো লেগে যায় যে স্পন্সর করেছি এবারে ও স্পন্সর করতে শুরু করবে। স্পন্সর নয়, আমাদের ভলিউম কিন্তু আসবে প্রোডাক্ট থেকে। স্পন্সর তো করতেই হবে, কিন্তু তাকে একটু সময় দিই না, আগে তার মধ্যে এই বিশ্বাসটা আনি। কেন বলছি এই কথাটা, যে আমি যদি তাড়াহুড়ো করে ফেলি আর সে যদি প্রোডাক্টটা বুঝতে না পারে, সে যদি দামি মনে করে রাখে, তাহলে ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে কি, সে স্পন্সর তো করবেই না, বিজনেসটাতেও থাকবে না, সে প্রোডাক্ট ইউজও করবে না। আর আমি যদি প্রোডাক্টটাকে ফোকাস করি, প্রোডাক্টটাকে যদি খুব ভালো করে যত্ন করে বোঝাই, ওর ভুল হতে পারে সেটাকে আরেকবার গাইড করে দেওয়া, আবার বসা, আরেকবার দেখিয়ে দেওয়া, এগুলো যদি করি, তাহলে অ্যাটলিস্ট ওর যদি বিজনেসটা করার সত্যি সত্যি কোনো কারণ খুঁজে নাও পায়, সে টিকে থাকবে প্রোডাক্টের জন্য, প্রোডাক্টটা সে ব্যবহার করে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো তার কাছ থেকে অনেক রেফারেন্সও পেতে পারি ভবিষ্যতে। তো এইটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে কিন্তু সেই জায়গা থেকে, এবং ইনফ্যাক্ট আমি যেমন আমার যদি গল্প বলি, আমার এখনও মনে পড়ে যে আমার আপলাইন কিন্তু আমার কাছে তো ব্যবসাটা করার কোনো কারণ স্ট্রং ছিল না, যদিও যথেষ্ট স্ট্রং কারণ ছিল। আমি বললাম পরবর্তী শুরুর দিকের কথা বলছি, যে তখন আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী কারণে ব্যবসা করব, সেটাই বলছি আমি। তো আমার আপলাইন যেটা করেছিল, প্রথম আমাদের বাড়িতে গিয়ে কয়েকটা প্রোডাক্ট, ঠিক যে প্রোডাক্টগুলো যে জায়গায় কিচেনে গিয়ে কিচেনের প্রোডাক্ট দিয়ে ডেমনস্ট্রেশন দিয়েছিল, আমার এখনও মনে আছে। এবং ন্যাচারালি কি হয়, মহিলাদেরই কিচেনের ওপর গ্রিপ বেশি থাকে। আমার মা, আমার মিসেস সোনালি, এদেরকে ইনভলভ করে, আমিও ছিলাম, ইনভলভ করে কিচেনে ডেমনস্ট্রেশন দেখিয়েছিল। তোরা কি হবে, কোয়ালিটিতে পুরো কনভিন্সড। তার মানে কি, বাড়ির মধ্যে প্রোডাক্ট ভালো এবং এই প্রোডাক্টগুলোতে খরচা বেশি হয় না, এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছিল। তো এইটাই যেটা দেখুন, আপলাইন যেটা করছে সেটাতে একটা এফেক্ট হচ্ছে, একটা চরম নেগেটিভ মানুষের মধ্যে একটা এফেক্ট হচ্ছে, পজিটিভ এফেক্ট হচ্ছে। সেইটাই যদি আমরা আমাদের প্রত্যেকটা টিম মেম্বার, যাদেরকে আমরা ডিরেক্টলি স্পন্সর করছি, এবং আমাদের ডেপতে যারা আসছে, তার মধ্যে যারা সিরিয়াস লোক, তাদেরকে যদি এটা কমিউনিকেট করি যে এই জায়গাটা নজর রাখো, তাহলে কিন্তু আমরা মনে হয় আমাদের ম্যাক্সিমাম নাম্বার এফেক্টিভ হতে পারে। সে সবসময় যে ব্যবসা করবে তা না, হয়তো প্রোডাক্ট ইউজের জায়গা থেকেও, ঠিক আছে? এই জায়গাটা নজর দিয়ে দেওয়া দরকার। আরেকটা জিনিস যেটা বলবো, তার মানে কি, আমি প্ল্যান শো অ্যান্ড প্রোডাক্ট এই দুটো জায়গাকে মানে জানতে হবে, এবং প্রোডাক্টের সম্বন্ধে কিছু ট্রেনিং, আপলাইনে নেওয়া ট্রেনিং, বা কোম্পানি যে ট্রেনিংগুলো আমাদের দেয়, সেই ট্রেনিংগুলো থেকে প্রোডাক্টের বেনিফিটস, আমাদের আপলাইন সবসময় এটাকে বেশি হাইলাইট করে। ফিচার্স আমরা জানবো, কিন্তু মানুষের ম্যাক্সিমাম ইন্টারেস্ট থাকে বেনিফিট নিয়ে, সো বেনিফিটটাকে আমরা বেশি হাইলাইট করব। তো এইগুলো আমাদের টার্গেট থাকবে। এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আমাকে স্পিকার হতে হবে। আমরা তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে বলতে অভ্যস্ত নই, তাই না? বা আমরা ব্যবসা বলতে যেগুলো এতদিন বুঝেছি, সেই ব্যবসাগুলো কীরকম, ছোটো থেকে বড় হয়েছি কি দেখেছি, ছোটো থেকে বড় হয়েছি দেখেছি যারা ব্যবসা করে তারা কনভেনশনাল ব্যবসা করে, তাই না? তো রাস্তার বাঁদিকে ডান দিকে ওই ব্যবসাগুলো চেনা, কিছু লোক চাকরি করে, এরম টাইপের চাকরি করে, এগুলোই তো জানা। তো ওইগুলো দেখতে দেখতে বড় হয়েছি, ওই জায়গায় এই ব্যবসার আইডিয়াটা একটা তো নতুন ধরনের, তো নতুন শেপের, এই ব্যবসাটা চট করে কিন্তু মাথায় সেট হয় না, বোঝা যাচ্ছে? কঠিন কঠিন মনে হয়, এটা একটু অন্যরকম, হ্যাঁ, মিল পাচ্ছি না। যেটা চেনা সেটা কঠিন হলেও সহজ, চিনি তো, দেখেছি তো, বুঝি তো, কিন্তু এটা সহজ হলেও সহজ করে মনে করছি না। তো সেই জায়গাতে যেহেতু মানে ব্যবসাটা বিল্ড করতে গেলে আমাদের কি দিয়ে বিল্ড করব? আমরা বিল্ড করব কি দিয়ে? কিছু ইনফরমেশান দিয়ে, কথা বলে বিল্ড করতে হবে, তাই তো? তা কথা বলে যদি বিল্ড করতে হয়, তাহলে কিছু বলতে হবে। কি বলবো? ভুলভাল বললে হবে, এলোপাতাড়ি বললে হবে, নাকি ব্যবসার ফেভারে বলতে হবে, প্রোডাক্টের ফেভারে বলতে হবে, ঠিকঠাক কথাগুলো বলতে হবে? তো হয়তো আমরা শুনছি, অনেক সময় আমি এটাও দেখেছি যে আমি যখন আমাদের নিজস্ব কোনো মিটিং হয়, অনেক মানুষকে আমি দেখি তারা শুনছে, ঘাড় নাড়ছে,
ঘাড় নাড়ছে, পরে বলতে পারছে না। হ্যাঁ, সে মনে হচ্ছে কি সুন্দর শুনছে। মানে অনেক সময় যেটা হয় যে বলতে হবে বলে শুনছে না, শুনছে ভালো লাগছে, এখান দিয়ে শুনছে, কিছুক্ষণ থাকছে, আবার বেরিয়ে যাচ্ছে। কিন্তু বলতে হবার মতো মানসিকতা নিয়ে যদি বলে, তাহলে কিন্তু সেটা অন্যভাবে শুনবে, রাখার চেষ্টা করবে, তাই তো? বলতে তো হবেই। এবার আপলাইন কি বললো যে পেস মিটিং করো, এটা হচ্ছে রাইট জোন। তো পেস মিটিং, দেখুন এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, আমি বলছি এটা একটা নেগেটিভ দিক, কিন্তু এটা সব ক্ষেত্রে হবে না। আমরা তো পেস মিটিং আমাদেরকে অফার করেছে, জড়তা ছিল, ভয় ছিল, ইনফ্যাক্ট আজকেও তো আছে। হ্যাঁ, বলাতে তো সবসময় আমার জড়তা। তো ব্যাপারটা হচ্ছে পেস মিটিংয়ে বলতে শুরু করেই কিন্তু একটু একটু করে সাহস বেড়েছে, এবং আমার টিমেও তাই হয়েছে। আমার টিমেও যারা এরকম প্রকৃতির নয়, যারা মনে করেছে, বুঝতে পেরেছে যে না বলতে পারলে হবে না, তারা কিন্তু। আর প্রেস মিটিংয়ে আর একটা পার্ট হচ্ছে, আমরা অনেক সময় না রাতারাতি বলি, হয় কালকে প্রেস মিটিং, আজকে রাত্রে বলছি, কি দিনের বেলায় বলে দিচ্ছি। তার মানে কি, তাকে প্রিপেয়ার হওয়ার সুযোগ দিচ্ছি না। নতুন মানুষকে কিন্তু অ্যাটলিস্ট 2 দিন আগে, হয়তো প্রেস মিটিংটা 5 দিন আগে, 7 দিন আগে সেট হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যাদেরকে প্রেস মিটিংয়ে তো মোটামুটি একদম নতুন ছাড়া আমরা সবাইকে স্পিকার বানাই, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 দিন আগে আমরা তার সাবজেক্ট বলে দেবো, এবং সাবজেক্ট বলে দিলেও হবে না, তো ওকে গাইডও করে দেবো। হ্যাঁ, কারণ ওইটারই ডুপ্লিকেশন হয়ে যাবে নালে ভুলটা, সেই জন্য গাইড করে দেবো। প্রয়োজনে ফোনে আমি তাকে বুঝিয়ে দেবো, আর যে জানে সে তো ঠিকই আছে। বা যেখানে একটু প্রবলেম, আমি আমার আপলাইনকে দেখেছি, বারবার বলেছি তোমরা প্রিপেয়ার হও, একবার চেক করে নাও। এখনও পর্যন্ত যদি এমন কোনো প্রোগ্রাম যেখানে একটু আনকমন কোনো সাবজেক্ট নিয়ে বলতে হয়, আমাকে আমার আপলাইন ফোন করে বলে দেয় যে অসীম তুমি ওদেরকে বলে দাও, বলে দিয়ে একবার আমার সঙ্গে চেক করে নিতে বলবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে প্রেস মিটিংয়ের থেকে কি হচ্ছে, মানুষ স্পিকার তৈরি হচ্ছে, সাবজেক্ট নলেজ হচ্ছে, এবং 10 জন মানুষ কি 12 জন মানুষ যখন এক জায়গায় বসে প্রেস মিটিং করে, আমি হয়তো একটা সাবজেক্ট নিয়ে বলছি, আর 10 জন অন্যান্য সাবজেক্ট নিয়ে বলছে। তার মানে কি, আমি যেটা নিয়ে বলছি 10 জন শুনছে, আর 10 জন যেটা বলছে সেটাও আমি শুনছি, প্রত্যেকে প্রিপেয়ার হয়ে বলছে। তার মানে আমার কিন্তু নলেজ তৈরি হয়ে যায়, এবং এটাও তৈরি হয়, কি হয় বলুন তো, যে ওরা যেটা বলছে সেটা আমি তো শুনছি সিরিয়াসলি। একটা হেলদি কম্পিটিশান ডেভেলপ করে, যে নেক্সট মিটিংয়ে ওই সাবজেক্টটা ওর থেকেও আমি ভালো বলবো। এই করতে করতে, প্রেস মিটিং কিন্তু খুব সায়েন্টিফিক, এই করতে করতে কিন্তু একজন ভালো স্পিকার তৈরি হয়। তো প্রেস মিটিং হয়ে গেল, প্রেস মিটিং থেকে স্পিকার তৈরি হচ্ছে। এবার যেটা করতে হচ্ছে যে একটা মানুষের যে বিজনেস বিল্ডার নিয়ে যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে বিজনেস বিল্ডার হতে গেলে তার কী কী গুণ থাকতে হবে। প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া। ঠিক আছে, দায়িত্ব নেওয়া এবং সঠিক সময় দায়িত্ব দেওয়া। তো দায়িত্ব নেওয়া কি? দায়িত্ব নেওয়া হচ্ছে, আমি কাউকে স্পন্সর করেছি, তো তাকে তো অনেক স্বপ্ন দেখিয়েছি, তো সে স্বপ্ন দেখেছে বলেই তো বিজনেসটা জয়েন করেছে। তার মানে ওর স্বপ্নটাকে আমাকে টার্গেট করতে হবে। হয়তো স্বপ্নটাকে ফুলফিল করার জন্য বা কোনো একটা পিন, যে পিনটাকে ও টার্গেট করছে, সেই পিনটাকে অ্যাচিভ করার জন্য ওকে এফোর্ট দিতে হবে। কিন্তু আমি যদি শুধু কমিউনিকেট করি, তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে বলুন তো? ওই কিছুটা পিভি ওরিয়েন্টেড হবে কথাবার্তা, যে ফোন করছি শুধু পিভির কথা বলছি। সেখানে যদি ধরুন আমি একজনকে 9% টার্গেট করেছি, বললাম যে দেখো এইভাবে তোমার কিছু টিম মেম্বার আছে, যদি এইভাবে একটু এফোর্ট দাও, বা তাকে একটা প্ল্যান করে দিলাম যে এইভাবে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু 9% তুমি যেতে পারো। তো ওর 9% যাওয়াটা জরুরি, ওকে নিয়ে যেতেই হবে। এই অ্যাটিটিউডটা যদি থাকে, ইচ্ছেটা যদি থাকে, তাহলে আমার কমিউনিকেশন কেমন হবে? মানে ওকে যে কোনোভাবে নিতে হবে। আমি মাইন্ডসেট করে ফেলেছি এটা যেন আমার 9%। আচ্ছা, কার অভিজ্ঞতাটা বেশি কাজ করবে? যে অলরেডি 9% কি তার উপরে পিনে রয়েছে, সেই আপলাইন যদি তাকে কমিউনিকেট করে, তার 9% বোঝানো কিভাবে যাওয়া সম্ভব, এটা অনেক বেশি এফেক্টিভ হবে। যে একদম নতুন ফার্স্ট টাইম যাচ্ছে, এখনও যায়নি, তার ক্ষেত্রে তাকে শুধু আমি ভরসাটা, মানে এই যে কমিউনিকেশান যেমন আমি দেখতাম আমার আপলাইনরা যখন আমার সঙ্গে কথা বলতো, কোনো একটা জিনিস নিয়ে কথা বলতো, যেটা একা একা হয়তো ভাবতেই পারতাম না, কিন্তু যখনই আপলাইন কথা বলছে, সে জটিল জিনিসটা, কঠিন জিনিসটা কত তাড়াতাড়ি যেন সহজ হয়ে যাচ্ছে, সেটা ভাবতেই পারছিলাম না কিছুক্ষণ আগে, সেটা মনে হচ্ছে ইজি হয়ে গেল। আরে তা কে দেখাতে পারবে এটা? যে অলরেডি তার মাইন্ডসেট ওরকম, তাই না? সে ওটাকে অ্যাচিভ করেছে, সেটাকে ক্রিয়েট করেছে।
সেই তো দেখাতে পারবে। সেই জন্য আমার মনে হয় যে টিমমেট যারা একটু সিরিয়াস, যারা ব্যবসাটা করতে চাইছে, তাদের সঙ্গে ওইভাবে যদি কমিউনিকেট করা যায় তাহলে ব্যাপারটা অনেক সুবিধা হতে পারে। ঠিক আছে, আর প্ল্যান তো দেখাতেই হবে, কারণ এখানে আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম, মানে এই বিজনেসে অর্গানাইজেশন বিল্ড আপ না করলে, অর্গানাইজেশনের সাইজ যদি বড় না করি, কোনো দিনই আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো না। তো এখানে জাস্ট আমি একটা কথা বলবো যে ধরুন একটা অর্গানাইজেশন বানানোর জন্য যে এফোর্ট দেওয়ার দরকার, আমাকে ক্যালেন্ডার বুক করতে হবে। ক্যালেন্ডার কেন বুক করব? কারণ নাহলে এলোমেলো হয়ে যাবে, তাই না? কোন জায়গাতে কাজ করব, প্ল্যানটা যদি এইভাবে করি যে আমি এইভাবে কাজ করব যে আমাকে নিজেকে মানে আমার আপলাইনটা প্রথম থেকেই যেটা শিখিয়েছিল যে স্ট্রাকচারের দিকে প্রথম থেকেই নজর দাও, তাই না? স্ট্রাকচারের দিকে কেন নজর দিতে বলেছিল? তার কারণ হচ্ছে যে আমার যদি পিন বড় হয়ে যায় পুয়ার স্ট্রাকচারে, তখন আমার কি হয়েছে, ডেপথে অনেক লোক চলে এসছে, দেখতে অনেক নাম্বার চলে আসে, তখন সেখানে গিয়েও আমাদেরকে কাজ করতে হয়। তখন কি হয়, টাইমের ক্রাইসিস হয়ে যায়। তখন কি হয় যে আমি যখন ডেপথের থেকে উইডথের দিকে নজর দিচ্ছি, নতুন কাউকে স্পন্সর করছি, তাকে যতটা সময় দেওয়ার দরকার হয় অনেক সময় সেই সময়টা দেওয়ার সুযোগ থাকে না, কারণ ডেপথেও ডিমান্ড রয়েছে। সেই জন্য শুরুর দিকেই যদি আমরা প্রত্যেকটা মানুষকে স্ট্রাকচারের দিকে নজর দিই যে প্রথমে র্যান্ডাম তুমি স্পন্সর করো, সেখান থেকেই ঠিক লোকগুলোকে বেছে নাও, সঠিক লোকগুলোকে ঠিক মানে রিড করো যে কে সিরিয়াসলি ব্যবসাটা করে। দেখুন, আমি যেটা বুঝেছি যে কে সিরিয়াসলি ব্যবসাটা করতে পারে, যদি আমরা শুরু দিই একটা মানুষকে একটু চেক করে নিই যে এই ব্যবসাটা বিল্ড করার জন্য ওর কাছে সত্যিকারের কোনো কারণ আছে কি না। হ্যাঁ, আমার এখনও মনে আছে যে আমার আপলাইন একদিন আমাকে আর সোনালীকে সুভাষিসদার বাড়িতে নিয়ে গেছিলো, অনেক আগের কথা, আপলাইনে মনে আছে কি জানি না। তো সুভাষিসদার দেখলাম, আমি ভাবলাম অনেক কিছু বলবে। সুভাষিসদার ক্যাজুয়ালি একটা হেলান দিয়ে একটা চেয়ারে বসে আমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কেন ব্যবসাটা করছি সেইটাই জানার চেষ্টা করছি। মানে উনি একজন দক্ষ কারিগর, উনি বোঝার চেষ্টা করছে যে এই লোক এদেরকে যা বলবো আদৌ এদের সম্ভাবনাটা আছে কি না, হ্যাঁ সেটা বোঝার চেষ্টা করছে যে রিজন স্ট্রং কিনা। যেমন আমার কাছে রিজন কী ছিল, আমি প্রথমে কি বলেছি, সামান্য কিছু রোজগার, মারপিট করে আমাকে প্রতিদিন ট্রেনে উঠতে হতো। হ্যাঁ, বিধাননগর দমদম, একদম নৈহাটি থেকে বিধাননগর দমদম, মানে কিল ঘুষি চর গুঁতো এগুলো খেয়ে ট্রেনে উঠতে হতো প্রতিদিন। হয়তো তার মধ্যে কেউ ইচ্ছা করে করতো, কারোর হয়তো আমার উপর রাগ আছে সে ইচ্ছা করেই দিত, আবার কেউ অনিচ্ছাকৃতভাবে দিত। এইটাই আবার দমদম বিধাননগর থেকে আসার সময়ের অভিজ্ঞতা। তো আমার তো অন্য কিছু ড্রিম নেই, আমার তখন মনে হলো যে এইখান থেকে কবে বেরোবো, এই জায়গা থেকে মুক্তি পাবো কবে। যখন বারবার বলছে তোমার রিজন কি, রিজন তো অন্য কিছু পাচ্ছি না, কারণ আমার এক্সপেকটেশনের পরিধি তো কম। আমি তো ভাবতেই পারি না 5,000 টাকার ওপরে চাকরি করে যেটা পাচ্ছি, তারপরে কি করে দুঃসাহস দেখাবো যে 5,000 6,000 টাকার বেশি রোজগার করব। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল যদি ব্যবসাটাকে বিল্ড করে আমি যদি চাকরির পয়সাটাকে রিপ্লেস করে দিই বা ওর থেকে একটু বেশি পয়সা আমি যদি রোজগার করতে পারি, তাহলে চাকরিটা ছেড়ে দেওয়া যাবে। ঠিক আছে, এবং চাকরিটা ছাড়লে কী লাভ হবে? প্রথম লাভ হবে ওইভাবে যুদ্ধ করে ট্রেন জার্নি, আর দ্বিতীয় যেটা লাভ হবে ওই বস, ওই ভদ্রলোক, উনিও চাকরিজীবী, ওর ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু ওকে এমন কিছু করতে হতো, আমাদের সঙ্গে ব্যবহার করতে হতো, তার জন্য উনি মায়না পেতেন, তাকে করতেই হতো, কিন্তু আমরা সহ্য করতে পারতাম না। সেই জন্য ওখান থেকেও বেরোতে হবে। এই দুটো ব্যাপার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, আর একটু যদি রোজগার বাড়ে, এটাই তো আমার প্রাথমিক ড্রিম। তো আপলাইন যখন বললো তো একটা ফর্মুলা জাস্ট এইভাবে বলছে যে অসীম, সমস্ত ব্রিড লিডার্সরা এটা বলছে যে তুমি যদি 300 লোকের লিস্ট বানাও, তো 300 লোকের লিস্ট, মানে 300 লোকের লিস্ট বলতে ওইভাবে বলছে না, বলছে যে তুমি যদি 2 বছরও 300টা লোককে অ্যাপ্রোচ করতে পারো। 300টা লিস্ট এক্ষুনি বানিয়ে ফেলতে বলছি তা না, বানাতে পারলে ভালো, ফাটাফাট অ্যাপ্রোচ করতে পারলে ভালো, প্রতিদিন প্ল্যান দেখাতে পারলে ভালো, এগুলো সব ভালো। আমি একটু ছেটে কেটেই বলছি, তুমি যদি 2 বছরেও 300 লোককে প্ল্যান দেখাতে পারো, ঠিক আছে, তাহলে মানে প্ল্যান দেখাতে পারো, ভুল বলছি, 300 লোককে বিজনেসটা শুনতে অফার করতে পারো, তাহলে ডেফিনেটলি 150 জন প্ল্যান দেখবে। ঠিক প্রপার ওয়েতে যদি ইনভাইট করি, এখানেও কিন্তু একটা বড়, যে কোনো সময় ওই মানে সবনের ক্ষেত্রে যেটা ঘটেছে এটা কিন্তু সব ক্ষেত্রে ঘটবে না, মানে প্রপার ওয়েতে টেলিফোনে যেভাবে ইনভাইট করা হয় সেইভাবে যদি আমরা ইনভাইট করি, তাহলে 150 লোক প্ল্যান দেখবে। আর 150 লোক যদি প্ল্যান দেখে, তাহলে তার মধ্যে 30 জন ডেফিনেটলি জয়েন করবে।
আর 30 জন যদি বিজনেসে জয়েন করে তার মধ্যে 6 জন মানুষ সিরিয়াসলি বিজনেসটা করবে। সেটা হতে পারে আমার ডিরেক্ট বা ডেপথ, তার ডেপথ। আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিন্তু অনেক ক্ষেত্রে তাই হয়েছে, ডেপথে গিয়েও আমি কাউকে খুঁজে পেয়েছি। এইটা ঘটবে। তো এই ফর্মুলাটাকে কাজে লাগানো শুরু করলাম, স্ট্রাকচার তৈরি হলো, স্ট্রাকচার বিল্ড আপ হলো, এবং আমি আমার টিমকেও সেইটা প্রমোট করছি। এখন আমাদের সামনে কি আসছে, সেপ্টেম্বরে একটা দারুণ অফার আসছে তো, কোর প্লাস, কোর প্ল্যান। কি বলছে আমাদের আপলাইনরা, যা বলেছে তাই তো বলছে। তারা অতদিন ধরে বলছে স্ট্রাকচার বানাও, স্ট্রাকচার বানাও। কোম্পানিও কিন্তু বলছে যে স্ট্রাকচার বানাবে সে বেশি পয়সা রোজগার করবে, তাই না? আমরা এক্সাইটেড তো সবাই স্ট্রাকচার নিয়ে। তো আমাদের কাছে স্কোপ আছে তো, যেটা জুন মাস, জুন জুলাই আগস্ট, এই 3 মাস আমাদের কাছে স্কোপ আছে। আমরা সেপ্টেম্বরের পুরো বেনিফিটটাকে এনজয় করার জন্য এই 3 মাস সময় পাচ্ছি স্ট্রাকচারটাকে বিল্ড আপ করে ফেলার। পাবো তো, করে নেবো তো। ইয়েস, এত আস্তে আস্তে হচ্ছে কেন, মানে এক্সাইটেড তো। হ্যাঁ ব্যাস। তো স্ট্রাকচারের দিকে যেটা আমি বললাম, স্ট্রাকচার যদি প্রথমে করি, আরেকটা ব্যাপার স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে, ধরুন আমি আমার 2টো লেগ নিয়ে আমি কাজ করছি। 2টো লেগ নিয়ে কাজ করতে গেলে কী হচ্ছে, 2জন বিজনেস করছে, একজন হয়তো খুব ভালো ব্যবসা করছে, আরেকজন হয়তো তার থেকে একটু কমা। হ্যাঁ, সেখানে কি হয়, আমার রুগ্ন স্ট্রাকচারটা কিন্তু টিম অনেক সময় বুঝতে পারে, বুঝতে পারছেন? রুগ্ন স্ট্রাকচার সে কী করে, সে অন্যরকম অ্যাটিচিউড করে। সে এমন অ্যাটিচিউড করে যে বুঝিয়ে দেয় যে আমার ব্যবসাটার ওপর তুমি ডিপেন্ডেন্ট, বেশি ইয়ে করো না কিন্তু, হ্যাঁ ঝুলিয়ে দেবো একদম। হ্যাঁ, এরকম একটা অ্যাটিচিউড, ঠিক আছে? আবার কি হয় যে ধরুন স্বাভাবিকভাবেই যে তার যেটা টার্গেট, সে সেই টার্গেটের থেকেও বেশি বিজনেস হতে পারতো, কিন্তু সে সেখান থেকে নাও এগোতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয় যে দুটোকে জোড়া দিয়ে যে পিনটা পৌঁছানো দরকার, আমার প্রয়োজন, সেই জায়গাতে পৌঁছতে গেলে ওদেরকে সেই জায়গাটা যেতে হয় যেখানে ওরা যেতে চাইছে না। তাহলে কি হবে, আমার কমিউনিকেশনটা কেমন হবে, একটু জোর করা হয়ে যাবে না? হ্যাঁ, একটু পিভি ওরিয়েন্টেড হয়ে যাবে। কিন্তু স্ট্রাকচার যদি স্ট্রং হয় তাহলে যে লাভটা হয় যে ওই রকম কন্ডিশন কোনো, অনেক রিল্যাক্স থাকবেন আপনি। হ্যাঁ, অনেক রিল্যাক্স থাকবেন। কে বাড়ছে কে কমছে এইটা ফ্যাক্টর না, সবাইকে আপনি একভাবে কমিউনিকেট করছেন, এবং অনেক বেশি ওই লেগগুলো আপনার উপর ডিপেন্ডেন্ট হয়েও যায়, অনেক বেশি আপনাকে এক্সপেক্ট করে অনেক বেশি। কিন্তু আপনার যখন উইথ অনেক স্ট্রং, অনেক চওড়া হয়ে যায়, তখন কিন্তু তাদের এক্সপেকটেশনটাও আপনার উপর কমে, কারণ সে বুঝতে পারে যে আপনার কাজ করার পরিধিটা অনেক বড়, ছাড়তে হবে। হ্যাঁ, সেই জায়গাগুলো একটু তাকে বুঝতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্ট্রাকচারের পরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, যে পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, যে একদম শুরুর দিকে যেটা আসতে সময় লেগেছিল, আমার ক্ষেত্রে হয়েছিল, অনেকের ক্ষেত্রেই সেটা হয়, যে এই ব্যবসাটা কাজ করে বা এই ব্যবসাটা আমি পারবো, খুব কঠিন কিন্তু এই জায়গাটা। সব ঠিক আছে কিন্তু আমি পারবো, কেউ পারে কিন্তু আমি পারবো, এইটা নিজেকে বিশ্বাস করানো ভীষণ ডিফিকাল্ট। শুরুর দিকে আমার ক্ষেত্রে তো মারাত্মক ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, তো তার মেথড কি? তার মেথড হচ্ছে যে আপলাইন সবসময় ফাংশন প্রমোট করতো। ফাংশানে গিয়ে কী হয়, ফাংশানের এফেক্ট কী হয়, ফাংশানে গিয়ে যেটা হয় যে একটা ফিলিং হয় যে আমি একা নই, তাই না? যখনই দেখবেন আমরা ফাংশানে আসছি একদম নতুন অবস্থাতে, ভেবে দেখুন আপনার মধ্যে অনেক ডাউট কাজ করছে, অনেক রকম ডাউট কাজ করছে, কিন্তু আপনি যখনই ফাংশানে এসে বসছেন, আরও হল ভর্তি লোক, তারা এক্সাইটেড, আপনি তখন মনে করছেন আমি যদি ভুল করি তাহলে এরা কি করছে, এরাও ভুল, এটা কাটি। তখন এটা মনে হয় যে না, আমি ঠিক ডিসিশনই নিয়েছি, নিজেকে বোঝানো যায়। আরেকটা জিনিস যেটা হয় যে যখন এখানে দেখবেন ফাংশনে যে রেকগনিশন হচ্ছে, বিভিন্ন লোককে দেখছি বিভিন্ন পিন অ্যাচিভ করেছে, তাদেরকে দেখে কি মনে হয় যে ওকে রিলেট করতে পারি, যে ও যদি পারে আমি পারবো না কেন, ওর সঙ্গে আমার কী তফাৎ আছে, তাই না? সেলফ ইমেজের যে ঘাটতিটা শুরুর দিকে হয় সেইটা কিন্তু কেটে যায়, ঠিক আছে? ফাংশন যদি যাই এক্ষেত্রে হয়। ফাংশনের ক্ষেত্রে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এক ভদ্রলোক নিয়ম করে চার্চে যেতেন, যে কোনো একটা রিজনে সে চার্চে যাচ্ছেন না, বেশ কিছুদিন যাচ্ছে না, তো ফাদার এসছেন, তার বাড়িতে এসছেন, এসে বলছে কী বাবা তুমি চার্চে যাচ্ছ না বেশ কিছুদিন? তখন সে বলছে যে অ্যাকচুয়ালি আমার মন টন ভালো নেই, আমার যেতে ইচ্ছা করছে না। আমি ঠিক আছে, আমার তো ঈশ্বরের ওপর মানে ভক্তি শ্রদ্ধা সবই আছে, আমি ঘর থেকেই প্রে করছি, আমার এখানেই ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। তো ও বললো
তাই কথা বলতে বলতে তো এই ঘরের মধ্যে একটা জায়গায় ফায়ার প্লেস ছিল, ওখান থেকে কিছু কাঠ জ্বলছিল, তো ওখান থেকে একটা কাঠের টুকরো কথা বলতে বলতে এনে ও একটা ডিফারেন্ট জোনে রেখে দিয়ে ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলছে। দেখ একটু পরেই ওই জ্বলন্ত কাঠটা নিভে গেল, যেটা আলাদা করলো। তো আবার কথা বলতে বলতে সেই জ্বলন্ত কাঠটা ও আবার ফায়ার প্লেসে দিয়ে দিল, সেই নিভে যাওয়া কাঠটা আবার জ্বলতে শুরু করলো। ফাদার ওকে যেটা বোঝাতে চেয়েছিল সেটা বুঝতে পেরেলো যে একা একা জ্বলা যায় না, তাই না? সব সময় আমরা যদি মাস পিপল এক জায়গায় থাকি একসঙ্গে কিন্তু আমরা জ্বলতে পারি, তাই না? এটাই কিন্তু মিন করলো, এবং সেই জন্য বললো যে আমি কিন্তু এক্সপেক্ট করবো নেক্সট সানডে তুমি চার্চে যাচ্ছ, ঠিক আছে? তো আমাদের কিন্তু একা কোনো পাওয়ার নেই, এটা মাথায় রাখতে হবে। একা কোনো পাওয়ার নেই, আমরা যখন সঙ্গবদ্ধ থাকবো তখন কিন্তু তার মধ্যে পাওয়ার আছে, তাই না? সেই জন্য অলওয়েজ ফাংশন যাবো, এবং আমি নিজে পার্সোনালি বলতে পারি ফাংশন থেকে আমি ভীষণ বেনিফিটেড হয়েছি। যখনই ফাংশন গেছি, মানে শুরুর দিকে যে মাইন্ডসেট আমি নিজে পারবো না, আমার দ্বারা ইম্পসিবল, এই পুরো রোগটা কেটে গেছে কিন্তু ফাংশনে যেতে যেতে। আপলাইনটা বারবার প্রমোট করেছে, প্রথম দিকে একটু জড়তা থাকলেও নিয়ম করে না গেলেও পরবর্তীকালে যখন বুঝতে পেরেছি যে ফাংশনে গেলে এই পজিটিভ এফেক্টটা হচ্ছে বারবার, আমি নিয়ম করে ফাংশনে যাই বা যেতাম বা এখনও যাই, এবং আমি আমার টিমকেও কিন্তু খুব স্ট্রংলি প্রমোট করি ফাংশন। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সিডি, ব্রিটের আরেকটা টুল, ইম্পর্টেন্ট টুল। আমরা তো সমস্ত ভালো স্পিকারকে সবসময় পাবো না হাতের কাছে, পাবো কি? আমরা অনেক মানে এফেক্টিভ স্পিকার এদেশে বিদেশে, হ্যাঁ, বাংলাভাষী হিন্দিভাষী বিভিন্ন রকম ভাষার স্পিকার যারা হাইলি সাকসেসফুল এই বিজনেসে, তাদেরকে তো হাতের সামনে সবসময় পাচ্ছি না। কবে একটা বিবিএস হবে, হ্যাঁ, সেখানে একজনকে পাবো। তো সেই জন্য সিডি এমন একটা টুল যেটা আমরা ঘরে বসে আমরা খুব সহজে নিতে পারি, তাকে শুনতে পারি, এবং একবার না একটা সিডি বারবার শুনতে পারি। একটা সিডির মধ্যে যে ইম্পর্টেন্ট মেসেজগুলো আছে সেটা বারবার নিতে পারি। তাতে লাভ কী হয়? তাতে যেটা লাভ হয় যে সেই জিনিসগুলো দিয়েই তো আমরা বিজনেস, আমি যেটা বললাম যে বিজনেস বিল্ড করতে গেলে আমাকে কিছু রসদ সংগ্রহ করতে হবে, সেটা দিয়েই তো আমি বিজনেস বিল্ড করব। তো সিডি কিন্তু সেখানে বিশাল এফেক্ট আনে। আপনি এমন এমন কিছু কথা যেগুলো হয়তো নিজের ভাবনা থেকে আপনি আনতেই পারবেন না, হয় তখন আনতেই পারবেন না, সেটা কিন্তু ওই সমস্ত স্পিকারদের রিপিটেডলি শোনার পরে তাদের থেকে কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়। বুকস দেখবেন কমিউনিকেশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় বুকস পড়লে। আর বুকসের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে আমরা অনেক সময় কি আমাদের মধ্যে ইগো থাকে, তো হ্যাঁ সবার থাকে, আমি বলছি না, ম্যাক্সিমাম লোকের মধ্যে ইগো থাকে। হয়তো আপলাইন অনেক কিছু শেখাচ্ছে বলছে, হয়তো নিতে পারছি না, যে এত কিছু জানতে হবে, এত কিছু শিখতে হবে, ওনার কাছ থেকে শিখতে হবে, উনি জানেন আমি জানি না, এরকম ইগো কাজ করে অনেক সময়। কিন্তু বইয়ের কাছ থেকে শিখতে অসুবিধা নেই, বই যখন পড়তে পড়তে ওই জিনিসগুলো জানবো তখন সেটা কিন্তু নিতে আমাদের অসুবিধা মানে। তো এই যে এই ব্যাপারটা, আরেকটা পয়েন্ট হচ্ছে আপলাইনের সঙ্গে নিয়ম করে কথা বলা। হ্যাঁ, কারণ আপলাইন হচ্ছে রাইট পারসন যে কিন্তু আপনার ব্যবসাটার কন্ডিশন কি জানে। আমি ধরুন একজন, আমি ফর এক্সাম্পল, আমি যখন একজন খুব বড় মাপের লিডার তার সিডি শুনছি, সে কিন্তু আমার বিজনেসের কন্ডিশন জানে না। জানে কি? আমার বিজনেসের কন্ডিশন জানে কি আমার আপলাইন। আমি যদি আমার আপলাইনের সঙ্গে কথা বলি, আমাকে কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে গোল সেট করতে হবে, আমার ওয়ার্ক প্ল্যান কী হবে, সবটা আমার আপলাইন গাইড করতে পারবে। সেই জন্য আপলাইন করুন, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশান নিজেকে বিল্ড আপ করার। যেটা আমি বারবার বলছি যে বিল্ড করতে হলে এই প্রসেসে বিল্ড করতে হবে, ঠিক আছে? আরেকটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে একজন ফ্রেঞ্চ পেইন্টার, বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার। তো সে ছবি আঁকতো, তো তার একটা বয়সে গিয়ে আর্থারাইটিস হলো, এবং যে হাতে পেইন্ট করতো সেই হাতেই হলো। এবং আর্থারাইটিসের ট্রিটমেন্ট সেই আমলে খুব ভালো ছিল না, ন্যাচারালি খুব ভালো ট্রিটমেন্ট উনি পাননি, কিন্তু পেইন্টের নেশা ছিল, পেইন্ট করে যেত। এরকম ঘটনা ঘটতো যে পেইন্ট করতে করতে অসহ্য যন্ত্রণায় হাত থেকে ব্রাশ পড়ে যেত। তখন তার জুনিয়র শিল্পী স্টুডেন্ট ওকে ব্রাশটা হাতে তুলে আবার হেল্প করতো। তো একজন স্টুডেন্ট একদিন বলছে যে স্যার, আপনি তো এত কিছু সৃষ্টি করেছেন, এত পেইন্ট করেছেন, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত হয়েছেন, এত সুনাম অর্জন করেছেন, তা আপনি এখনও কেন পেইন্ট করেন? ও তার উত্তরে একটা কথা বলেছিল, ও বলেছিল পেইন্ট ইজ টেম্পোরারি, স্যাটিসফ্যাকশন পার্মানেন্ট। আমি শুধু এটা আপনাদের বলতে চাইছি, কেন গল্পটা বললাম, যে দেখুন এই ব্যবসাটা বিল্ড করতে গেলে আমার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, এরকম অনেক সময় হয়েছে আমার মনে হয়েছে ব্যবসাটা বোধহয় আমার দ্বারা হবে না,
ব্যবসাটা আর কন্টিনিউ করব না। হ্যাঁ, যদিও ওই যে বারবার বলেছি প্রথম থেকে একটা ইচ্ছে, হ্যাঁ, আমাকে বাঁচিয়ে রেখেছিল যে দেখি না আরেকটু, হ্যাঁ, আরেকটু চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যেই ওই ব্যাপারটা আসতো, হতাশা আসতো যে আমি যে কাজটা করছি, যে এফোর্টটা দিচ্ছি, সেখান থেকে তো সেই রিটার্নটা আসছে না। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি আমার দ্বারা ব্যবসাটা হবে না? আমার কি মানে ব্যাড লাক কাজ করছে? এগুলো তো মনে হতো। তার মানে কি, এটা তো এক ধরনের পেন। অনেক কিছু ভালো না লাগাকে ক্যারি করছি, কিন্তু আলটিমেটলি যখন সাকসেস পাবো, এর রিটার্ন, তখন সেটা পার্মানেন্ট তো। হ্যাঁ, তো সেই জন্য শুরুতে আমি ওই কথাটা বলেছিলাম যে ভাগ্যিস সব কিছুর পরে, এত রকম প্রতিকূলতার পরে, অনেক রকম নেগেটিভিটি ছিল, প্রথমে নিতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না, হ্যাঁ, তারপরও ব্যবসাটা ভাগ্যিস করে গেছি। তার জন্য পুরো লাইফটা একটা অন্য শেপ নিয়েছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, গুড নাইট।